হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো এটা হচ্ছে শিবরাত্রির ব্লগ। তো দেখো পাশের বাড়ির দিদির সাথে আর ওই যে পেছনে অর্ণব, মা আর নানাই, আর এই যে হচ্ছে আমি। তো সবাই মিলে আমরা যাচ্ছি হচ্ছে শিবের পুজো করতে। মানে বুঝতেই পারছো এটা শিবরাত্রির ব্লগ। তো যদিও অনেক দিন হয়ে গেছে ব্লগটা, তো আমার দেওয়া হয়নি। তো ভাবলাম যেহেতু ফোনে রয়েছে তো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ারটা করা দরকার অন্তত। তো এই বছর তো শিবরাত্রির পুজো করতে চলে এসেছি আমাদের বাড়ির সামনে। একটা আশ্রম আছে, তো এটা বেসিক্যালি বৃদ্ধাশ্রম। তো আমি মানে প্রতি বছর পুজো করতে যাই হচ্ছে, তোমরা সবাই জানো যে জোড়া মন্দিরে। সেটা শ্রাবণ মাসের শিব পুজোই হোক বা শিবরাত্রির পুজোই হোক। তো বিশেষ করে কিন্তু শিবরাত্রিটা আমি বিয়ের পর থেকে ওখানেই করেছি, কিন্তু এই বছর আর ওখানে যাওয়া হয়ে ওঠেনি। আর যেহেতু বাড়ির সামনে এই একটা এত সুন্দর মন্দির আছে, আমার জানা ছিল না। মানে পাশের বাড়ির যে দিদি সেই কিন্তু এই মন্দিরের কথা আমায় বলে। তো বলছে এখানে নাকি খুব ভালোভাবে পুজো হয়, পুরোহিত থাকে। আর ওই জোড়া মন্দিরে গিয়ে ভালোভাবে পুজোটা করতে পারতাম না, কারণ না ওখানে পুরোহিত পাওয়া যেত, আর না শিবকে মানে ছুঁয়ে পুজো করা হতো আর কি। মানে বাইরের দিক থেকে তালা বন্ধ থাকতো, আর ওই তালার বাইরে দিয়েই কোনোভাবে আর কি শিব পুজো করাটা হতো। আর সেই রকম ভিড়ও হয়, তো মানে মনের মতো শান্তিভাবে পুজোটা করা হয় না। মনে যে তৃপ্ততা আসে একটা পুজো করার পরে, সেটা এই শিবরাত্রির সময় ভিড়ের কারণে বলবো না, কারণ ওই যে তালা বন্ধ করে দেয় আর ওই বাইরে একটা চোঙ টাইপের জিনিস লাগিয়ে দেয়। তো দেখো মন্দিরটা কিন্তু সত্যি ভীষণ ভীষণ মানে সুন্দর, বড় সড়ো একটা জায়গা জুড়ে, আর অনেকটা জায়গাও ছিল, লোকজনও ছিল বেশ। তো যেই সময়টা আমরা গেছিলাম ভিড়টা একটু কম ছিল। আর আমি প্রথমবার এসেছি এখানে, আমি এর আগে কিন্তু এই শিব মন্দিরে কখনো আসিনি। আর এটা হচ্ছে মানে বৃদ্ধ মানুষজনদের থাকার একটা আশ্রম, বৃদ্ধাশ্রম। তো যার জন্য জায়গাটা খুবই শান্তিপূর্ণ, খুব সুন্দর গাছপালা দিয়ে ঘেরা। আর দেখো ছোট ছোট বাচ্চারা কি সুন্দর খেলা করছে। এই যে চারিদিকে নানান ধরনের গাছপালা রয়েছে, সামনেই রয়েছে একটা বড় বিল্ডিং। তো আমার মনে হয় এর ভেতরেই তাদের রাখা হয়েছে। তো এই যে সুন্দর একটা জায়গা, আর এই সাইডটাতে হচ্ছে যে রান্না বান্না হচ্ছে, কারণ রাঁধুনি রয়েছে আলাদাভাবে অনেকগুলোই, বেশ দেখলাম 3-4টে। তো তারা রান্না বান্না করছে, তারাই খেতে দেওয়া এসব করে আর কি। আর এখানে দেখো পুজো হচ্ছে, তো আমরা এখন পুজো করিনি। তো ঠাকুরমশাই আসবেন, ওনাকে ডেকে আনলে উনি আসেন আর কি। তো এই যে ঠাকুরমশাই সামনে এসে পড়েছেন, আমরাই গিয়ে ডেকে আনলাম। তো এই সামনে পুজোটা হয়ে গেলে তারপরে আমি আর দিদি গিয়ে শিবকে পুজো করব, জল দেব। মানে উনি যেভাবে বলবেন সেভাবে করতে হবে। উনি বলেই দেন মন্ত্র পড়ে পড়ে সুন্দরভাবে, যে এটা দাও এরপরে এই মন্ত্র বলো, এটা দাও এরপরে এই মন্ত্র বলো, সেইভাবে। তো আমি কিন্তু আগে এত সুন্দরভাবে সত্যি পুজো করিনি, এবারে কিন্তু পুজো করে ভীষণ মনটা আমার তৃপ্ত হয়েছে। তো যেভাবে উনি বলছিলেন সেভাবেই করেছি। আর কেন, কী কারণে এটা দিচ্ছি, কী কারণে কোনটার পরে কী দিতে হয়, সবটাই কিন্তু ভালোভাবে বলছিলেন। তো যার জন্য পুজোটা করতে খুব সুবিধে হয়েছে আর কি। নাহলে এমনিতে তো ওই যেমন পারি সেইভাবেই ভিড়ের মধ্যে দিয়ে দিলাম আর পুজো করে চলে এলাম। তো এইভাবে একটা সুন্দর সিস্টেমের মধ্যে হলে নিজেরও মনটা ভালো লাগে। তো এই শিবরাত্রিটা তো আমার অনেক দিন ধরে করা হয়নি, মানে বিয়ের জাস্ট 2-3 বছর আগের থেকেই আমি শুরু করেছিলাম। তো অনেকেই শুনেছি শিবরাত্রির ব্রত অনেক কম বয়স থেকে, ছোটোর থেকে শুরু করে, বাট আমি কিন্তু খুব ছোটোর থেকে শুরু করিনি অনেস্টলি স্পিকিং। আর এদিকে দেখো মানে বিয়ের আগে আমার মানত ছিল, তো বিয়ের আগে যে মানতটা সেটা আমি বিয়ের প্রথম বছর গিয়ে পুরো করে এসেছিলাম। আর মানতটা আমি করেছিলাম না ভোলেনাথকে টোপর দেওয়ার। তো আমি কিন্তু কখনো এখানে দেখিনি যে কেউ মানত করে টোপর দিচ্ছে বা কিছু, কিন্তু আমাদের ওখানে অনেকেই দেয়। আর আমাকেও এটা কেউ একজন বলেছিল যে টোপর মানত করতে হয় নাকি, তো সেই কারণে আমি করেছিলাম, এবং বিয়ের প্রথম বছর সেটা দিয়েও এসেছিলাম গিয়ে। আর এই বছর তো বেল কোথাও পাওয়া যায়নি, আর বেল পাতাও মানে আমাদের বাড়ির সামনে যে বেল পাতার গাছ রয়েছে সেটাতে একদমই বেল পাতা ছিল না। মানে 3টে যে পাতা হয় সেই সেরকমভাবে পাতাগুলো মানে সব পোকাতে খেয়ে দিয়েছে। তো যাই হোক, বরকে আমি বলেছিলাম যে বেল পাও না পাও অন্তত বেল পাতা এনে দিও। তো বেল পাতা তো এনেইছে, তার সঙ্গে এত বড় একটা বেল এনেছে, মানে কি বলবো, সে মনে হচ্ছে বড়সড় একটা কুমড়ো।
তো যাই হোক যেটাই এনেছে এখন তো মানে শেষ মুহূর্তে গিয়ে আনা, তো শেষ মুহূর্তে গিয়ে যাই এনেছে সেই দিয়েই পুজো করলাম। আর নিজের মনে সন্তুষ্টি থাকলে আর কি পুজোটাও ভালোভাবেই হয়। তো যা আছে সেই দিয়েই ভগবান প্রসন্ন হবেন, আমি জানি সেটা। তো এই যে মালাগুলো আমি এখন পরাচ্ছি, এই মালাটা কিন্তু মাই গেঁথে দিয়েছে, একটা বাড়ির ভোলে বাবার জন্য আর একটা এই মন্দিরের জন্য। তো আমি দেখো শিবলিঙ্গতে মালাটা পরিয়ে দিলাম, সুন্দর একটা সাইজ হয়েছে, মানে যে সাইজটা হয়েছে সেটা একদম পারফেক্ট। আর মাই ফুল তুলে তুলে এনে দিয়েছিল। তারপরে পুজোর জোগাড়টা কিন্তু পুরোটাই মা করে দিয়েছে, কারণ আমি বললাম যে তুমি পুজোর জোগাড়টা করে দাও, আমি বাকি এদিকে রান্নাবান্না যেসব করার করে দেবো। তো তার কারণ হচ্ছে যে বরের ডিউটি ছিল 20 শিফট, তো সেই কারণে ও খাবার দাবার খেয়ে বেরোতো, তো আমাকে ওই দিকটা ওই জন্য দেখে নিতে হয়েছে। আর পুজোর জোগাড় কিন্তু মা খুব সুন্দরভাবে সবটা করে দিয়েছিল, যার জন্য আমার আর কোনো রকম মানে হেডেক থাকেনি। তো পুজোর জোগাড় যন্ত্রটাও কিন্তু একটা খুব বড় ব্যাপার, কারণ কিছু ভুলে গেলে বা কিছু না নেওয়া হলে মানে একটা বাজে ব্যাপার লাগে যে হ্যাঁ এটা নিয়ে আনা হয়েছে কিন্তু এটা করা হয়নি। তো সেই কারণে মা কিন্তু সব দেখে শুনে সুন্দরভাবে গুছিয়ে দিয়ে দিয়েছিল, যার জন্য কিন্তু আমি পুজোটাও বেশ সুন্দরভাবে করতে পেরেছি। তো আমি তো জাস্ট স্নান টান সেরে তারপরে ওই যা রেডি করা ছিল সেইগুলো নিয়ে চলে এসেছি। তো ওই জন্য আমার আর ওই দিকটা ভাবতে হয়নি। আর বাড়িতেও পুজো করেছি, অল্প করে করেই এসেছি, কারণ সবাই বলে যে বাড়ির ঠাকুরকে আগে জল দিতে হয়। তো সেই কারণে বাড়ির ঠাকুরকে আমি জল দিয়েছি, আর যেটুকুন মানে যা যা করার সেইগুলো করে এসেছি। তো পরের দিন তো আবার একবার পুজো করতেই হবে। তো সেই জন্য জিনিসপত্র যা আছে পরের দিনের জন্য একটুখানি ফুল ফল যা যা আছে সব সরিয়ে রেখেছি, কারণ সকালবেলা উঠে তো ব্রত যখন ভাঙা হয় তার আগে স্নান টান করে ঠাকুরকে পুজো করতে হয়। তারপরে বেথি শাক ফুল এসব তাতে কেটে তারপরে জল টল খাওয়া যায় আর কি। তো এই নিয়মটা তো বরাবরই আমি দেখে আসছি যে সবাই করে, শ্বশুরবাড়ি বলো আর বাপের বাড়ি বলো। তো তোমাদের কী নিয়ম, তোমরা কি এভাবেই ব্রত ভাঙো? তো সেটা কিন্তু জানিও কমেন্ট করে। আর এবারে দেখো আমি এখানে প্রদীপ ধূপ সব দিয়ে দিচ্ছি। আর প্রদীপ বলতে মোমবাতি নিয়ে এসেছিলাম বাড়ির থেকে। তো এই যে পুজো টুজো করে বাইরের দিকটা বেরোলাম, তো দেখছি এখানে অনেক গাছপালা লাগানো, আর গাছপালা যেখানে থাকে সেই সব জায়গা তো আমার খুব ভালো লাগে। মানে গাছপালা ছাড়া জায়গা দেখতে একটা খুবই মানে আমার বিরক্তকর লাগে আর কি, বিশেষ করে গরমকালটায়। গরমের দিনে যদি কোথাও যাই, তো সেই জায়গায় যদি একদমই গাছপালা না থাকে তো আমার কিন্তু ভালো লাগে না। তো এইখানে এসে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর রকমারি গাছ, শাক সবজি সব কিছুই ছিল, যেমন ফুলকপি বাঁধাকপি এইসবও লাগানো ছিল। তো আমি ওই ভেতর দিকটায় আর যাইনি, নানাই গেছিলো ওর ঠাম্মির সাথে। তো ঠাম্মা তো মানে নানাইকে সামলানো, নানাই এতটাই দুষ্টু করে যে খুব মুশকিল হয়ে যায়। তো কী করেছে, গিয়ে ওইদিকে গাছপালা থেকে না মানে যে কফি টফির গাছ লাগানো হয়েছিল ওইগুলো হয়তো হাত দিয়েছে। তো লোকজন ভেবেছে যে এরা তোলাতুলি করছে আর কি। কিন্তু অর্ণব আর মা ও আর কি ওইগুলো দেখছিল, গাছগুলো দেখছিল যে কীভাবে কী লাগানো হয়েছে, কী কী হয়েছে চাষ এইসব। তো সেরকম কোনো ব্যাপার ছিল না যে তোলা হবে বা কিছু। তো এই যে দেখো এবার পুজো টুজো করে বেরিয়ে পড়েছি। তো এবারে হেঁটে হেঁটে যাব, বাড়ির থেকে খুব একটা বেশি দূরে না, মানে যেখানে আগে যেখানে পুজো করতে যেতাম মানে জোড়া শিব মন্দিরে, সেখানটা কিন্তু বাড়ির থেকে অনেকটাই দূর, মানে হাঁটা পথ নয়। আর এটা হচ্ছে হাঁটা পথ, এটা একদমই সামনে। তো যেতে যেতে এই যে এই শিব মন্দির মানে এখানে আমি নীলের উপোসের পুজো করতে এসেছিলাম। তো দিদিভাই বললো যে এখানেও একটুখানি পুজো করে নেবো, জল দিয়ে নেবো চলো। তো এখানেও এসে পুজো করে এবারে বাড়ির পথে রওনা হবো। আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। গুড নাইট।